আগের ভিডিওতে আমরা দেখেছি স্বাধীনতা প্রাপ্তির ঠিক পরে পরে ভারত কতগুলি গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হয়েছিল। এইসব গভীর সমস্যাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল খাদ্যাভাব, দারিদ্র্য ও বেকারত্ব। এই সমস্যাগুলির সমাধানের জন্য ভারতীয় পরিকল্পনা কমিশনের সুপারিশে এবং জওহরলাল নেহরুর উদ্যোগে ভারতে 1951 খ্রিস্টাব্দ থেকে প্রতি 5 বছরের জন্য এবং 5 বছর অন্তর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হতে থাকে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সময়ের প্রয়োজন মতো 5 বছরের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হতে থাকে। যেমন স্বাধীনতা প্রাপ্তির ঠিক পরে ভারতের দরকার ছিল খাদ্য ও কাঁচামালের সংকট দূর করার মধ্য দিয়ে অর্থনৈতিক সংকট দূর করা। এছাড়া তার সাথে সাথে দেশের কোষাগার পূর্ণ করার জন্য দরকার ছিল জাতীয় আয় বৃদ্ধি করা এবং ভারতীয়দের জীবনযাত্রার মান উন্নয়নের ব্যবস্থা করা। এই বিষয়গুলিকে মাথায় রেখে 1951 খ্রিস্টাব্দে পরবর্তী 5 বছরের জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য 2378 কোটি টাকা আনুমানিক ব্যয় ধরা হয়। 5 বছর পর এই পরিকল্পনার সাফল্য পরিলক্ষিত হয়। এই পরিকল্পনার ফলে জাতীয় আয় প্রায় 18% বৃদ্ধি পায়। এর সাথে সাথে জনগণের মাথা পিছু আয়ও 10.8% বৃদ্ধি পায়। আগের তুলনায় কৃষি উৎপাদনও 22% বৃদ্ধি পেয়েছিল। তার সাথে সাথে নতুন করে 23 লক্ষ একর অনাবাদি জমি চাষের অধীনে আসে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবচেয়ে বড় ত্রুটি হলো 418 কোটির মতো টাকা ব্যবহার করা যায়নি। যাই হোক, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেশবাসীর মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছিল। 1956 খ্রিস্টাব্দ থেকে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত আবারও একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির রূপরেখা ছিল মূলত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশের তৈরি। তিনি রাশিয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বারা অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করেন। পরে নেহেরু এই পরিকল্পনার কিছু অংশ সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি চালু করেন। এই পরিকল্পনাতে শিল্প স্থাপনের ওপর জোর দেওয়া হয়। জাতীয় আয় 25% বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়। তার সাথে 1 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথা বলা হয়। এই উদ্দেশ্যগুলি বাস্তবায়িত করার জন্য 4800 কোটি টাকা আনুমানিক ব্যয় ধরা হয়। তবে শেষ পর্যন্ত এই পরিকল্পনার ফলে জাতীয় আয় 20% বৃদ্ধি পেয়েছিল। এর সাথে সাথে রাউরকেল্লা, ভিলাই ও দুর্গাপুরে 3টি রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানা গড়ে ওঠে। সাথে সাথে 90 লক্ষের মতো মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শেষ হলে 1961 খ্রিস্টাব্দ থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায় এই পরিকল্পনায় কৃষিকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়। তার সাথে 5% জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়। তার সাথে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যমাত্রাও রাখা হয়। এই পরিকল্পনা রূপায়ণের জন্য আনুমানিক ব্যয় ধরা হয় 11,600 কোটি টাকা। তবে এই পরিকল্পনা খুব বেশি সফল হয়নি, কারণ 1962 খ্রিস্টাব্দে ভারতে চীনের আক্রমণ, 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধ এবং
1965 খ্রিস্টাব্দে ব্যাপক খরার ফলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষিক্ষেত্রে তার প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়। এই তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনার মাধ্যমে আশা করি তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে ধারণা স্পষ্ট হয়েছে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে আজও সরকার প্রতি 5 বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে চলেছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয় প্রায় 18%, মাথাপিছু আয় 10.8% এবং কৃষি উৎপাদন 22% বৃদ্ধি পায়। 1956 খ্রিস্টাব্দ থেকে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাউরকেল্লা, ভিলাই ও দুর্গাপুরে 3টি রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানা গড়ে ওঠে। চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ এবং 1965 খ্রিস্টাব্দে ব্যাপক খরার ফলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়।